নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকালই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আইএসএল শেষমেশ হচ্ছে। অনেক টালবাহানার পরে অবশেষে আইএসএল শুরু হচ্ছে। নিঃসন্দেহে সবার কাছে এটা ভালো খবর যে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। তো ইতিমধ্যেই দলগুলো তারা তাদের প্রস্তুতি শুরু করতে চলেছে। হ্যাঁ, তবে কয়েকটা দল আছে যারা আরো ১-২ দিন সময় চেয়েছে এআইএফএফ এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে। তো যেমন উড়িষ্যা, এফসি গোয়া এই টিমগুলো, এফসি গোয়া তো ইনফ্যাক্ট তার আগের দিনই মানে কালকে বৈঠক হয়েছে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে। আ এফসি গোয়া সোমবার দিনই কিন্তু তাদের সিনিয়র দলের অপারেশন বন্ধ করে দিয়েছিল। তো দে নিড টাইম, তো তারা সময় চেয়ে নিয়েছে। গতকালই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি ঘোষণা করেন যে ১৪ টি দলকে নিয়েই আইএসএল শুরু হবে এবং ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে এর দিন খুব ভালো দিনে এই আইএসএল শুরু হচ্ছে। অনেক জটিলতা, অনেকগুলো মাস নষ্ট হয়েছে, অনেক বৈঠক হয়েছে, মিটিং এর পর মিটিং হয়েছে। বাট কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ইস্ট বেঙ্গলের কর্তা দেবব্রত সরকার তিনি বলছেন কাদের জন্য এটা হলো, এত দেরি হলো, এত টালবাহানা হলো? কারো ভেস্টেজ ইন্টারেস্ট রয়েছে? কেউ বা কারা চাইছিল যে এআইএফএফ বা এই আ ক্লাব জোটকে হাতিয়ার করে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে, নিজেকে বড় রূপে দেখাতে চেয়েছিল। আ তো অবশেষে সেটা হলো না। এক্ষেত্রে বলে রাখি যে ইস্ট বেঙ্গলও কিন্তু ১ম থেকে বলে আসছে যে তারা আইএসএল খেলবে। তারা একবারও বলেনি আইএসএল খেলবে না। তারা ক্লাব জোটে যেতে চাইছিল না এবং তারা দেবব্রত সরকারই বলে দিয়েছেন যে তারা আয়োজন করতে চান না। একমাত্র যদি এআইএফএফ বলে যে তারা অপারগ তখনই তারা রাজি। আদারওয়াইজ তারা চান যে এই আইএসএল এআইএফএফই করুক। তো শেষমেশ ইস্ট বেঙ্গলের যে দাবি, তাদের যে উইশ সেই অনুযায়ী আইএসএল এআইএফএফই করবে। ইতিমধ্যেই এআইএফএফ এর যে আ ফিন্যান্সিয়াল যে আ তাদের যে ফিন্যান্সিয়ালি ডিপার্টমেন্ট রয়েছে তারা ৳৭,০০,০০,০০০ বরাদ্দ করেছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আই লিগ 2 এই খেলাগুলোও কিন্তু শুরু হচ্ছে। খেলাটা আ হওয়া সত্যিই খুব দরকার ছিল। আমি অনির্বাণ দত্তের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। তিনিও কিন্তু এটাই বলছিলেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে বলটা গড়ানোটা খুব দরকার ছিল। কারণ এই ফুটবলের সঙ্গে যারা যুক্ত, যারা ফুটবলটা খেলেন, আ এটা নিয়ে স্বপ্ন দেখেন এবং যারা এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছেন তারা বেকার হয়ে যাচ্ছিলেন। বহু সংখ্যক মানুষ বেকার হয়ে পড়ছিল। তো তাদের জন্য ফুটবলটা গড়ানোর খুব দরকার ছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে ফুটবলাররা তারা নিজেরাও কতটা উদগ্রীব মাঠে নামতে, তারা ভিডিও করে ফিফার কাছে অনুরোধ জানিয়েছিল যে ভারতের ফুটবলকে বাঁচান। নিঃসন্দেহে এদের প্রত্যেকের চেষ্টাতেই কিন্তু আইএসএল শুরু হতে চলেছে। ফিক্সচার আই হোপ কি আজকালের মধ্যেই হয়তো জানিয়ে দেওয়া হবে। সিঙ্গেল লেগ হবে। ৯১ টা ম্যাচ হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা টিমই ১৩ টা করে ম্যাচ খেলতে পারবে এবং যে চ্যাম্পিয়ন হবে, আ খুব যদি ভুল না বলি, তো মানে এটার যদি বদল না হয়, মানে ধরুন হতে পারে যে ১৪ টা টিম থেকে ৮ টা টিমকে বেছে নেওয়া হলো। এবার এই ৮ টা টিমের মধ্যে কোয়ার্টার ফাইনাল হলো। কোয়ার্টার ফাইনাল থেকে ৪ টা টিম, সেমিফাইনাল দেন ফাইনাল। এরকম যদি হয় তাহলে ১৩, কোয়ার্টার ফাইনালে ১ কে ১৪, সেমিফাইনালে ১ কে ১৫ আর হচ্ছে ফাইনালে ১ ষোলো। এই ১৬ টা ম্যাচ খেলতে পারবে যে চ্যাম্পিয়ন হবে এবং এবার সুপার কাপ, আ ডুরান্ড এই সমস্ত মিলিয়ে কটা ম্যাচ হচ্ছে টোটাল সেটা দেখে আমার মনে হয় এআইএফএফ তারা এএফসি কে জানাবে। কারণ এএফসি কাছে এআইএফএফ একবার জানিয়েছে, প্রস্তাব দিয়েছে। এএফসি তারা বলেই দিয়েছিল যে, "আপনারা কিভাবে করতে চাইছেন সেটা আগে জানান।" মানে কটা ম্যাচ তারা, একটা চ্যাম্পিয়ন টিম কটা ম্যাচ মিনিমাম খেলে যাচ্ছে সেটাও তারা জানতে চেয়েছিল। তো আই হোপ কি এআইএফএফ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বা জানাবে। তো সেটা খুব ভালো দিক জানালে এবং সেক্ষেত্রে যদি এএফসি এই ১৬ টা ১৯ টা ম্যাচেই রাজি থাকে, তাহলে কোথাও কোনো আপত্তি নেই, অসুবিধে নেই। তো এরকম হতে পারে। তো আমার মনে হয় ফিক্সচারটা হয়তো সেই কারণে একটু ডিলেও করাও হতে পারে। তবে আজকালের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে ফিক্সচারটাও জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ধীরে, ধীরে সমস্ত ক্লাবই প্র্যাকটিসে নামছে বা নামবে। ইস্ট বেঙ্গল তো প্র্যাকটিসে নেমেই গিয়েছে। ইস্ট বেঙ্গলের বিদেশি যাকে নিয়ে একটু আশঙ্কা হয়েছিল কেভিন সিভেলে, যার কাছে অফারও ছিল। তো সেই কেভিনও প্র্যাকটিসে যোগ দিয়েছে কালকে। গতকালই আমি জানিয়েছি ভিডিওটা। এটা ঠিক যে আমি হেডারটা বা হেডলাইনটা ওরকম করিনি। আ কারণ আমার কাছে খেলা শুরু হচ্ছে এটা অনেক বড় খবর ছিল। তো সেই কারণে। তো কেভিনও জয়েন করে গেছে। এবার ইস্ট বেঙ্গলের একজন ফরওয়ার্ড সে তো ছেড়ে দিয়েছে, হামিদ
আহাদাত ছেড়ে দেওয়াতে ইস্টবেঙ্গলকে একজন ফরওয়ার্ডকে নিতে হবে। তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডো হচ্ছে সেই অপরচুনিটি। এর মধ্যে কত দ্রুত ইস্টবেঙ্গল নিয়ে নিতে পারে কয়েকজনের নাম বা দেশের নাম জানা যাচ্ছে। কেউ বলছেন ব্রাজিলিয়ান কেউ একজন আসবে। যেই আসুক এখনো পর্যন্ত আমার মনে হয় এটা কনফার্ম হয়নি। তো আরেকটু সময় গেলে হয়তো বোঝা যাবে যে কে আসছে হামিদ আহাদাদের বদলে। অস্কার বুজো তিনি বলছেন আরো ২-১ জনকে হয়তো বদল করা হতে পারে। সেক্ষেত্রে কি নামটা হিরোশি ইবুসুকি হতে পারে? আপনাদের কি মনে হয়? কারণ হিরোশির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সাউল ক্রেসপো হতে পারে। যদিও সাউল আমার মনে হয় যে যা খেলেছে সুপার কাপ কিংবা ডুরান্ডে যথেষ্ট ভালো খেলেছে। তো তাকে নাও রিপ্লেস করা হতে পারে। কারণ ইস্টবেঙ্গলের মাঝমাঠটা এই মুহূর্তে দেশের সেরা। তারা যদি ফর্মে খেলতে পারে তো আ আমার মনে হয় যেকোনো স্ট্রাইকার এসেই গোল পাওয়াটা আ গোল না পাওয়াটাই ব্যর্থতা। অপরাধ তাদের কাছে। যে পাস তারা দিচ্ছেন দুটো উইং কিংবা মাঝমাঠের প্লেয়াররা আ সেটা সত্যিই অসম্ভব ভালো। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই জায়গাতে কাকে নিয়ে আসে। কোনো একজন প্লেয়ার আসে নাকি দুজন মানে আরো একজন কাউকে বিদায় জানিয়ে নতুন কাউকে নিয়ে আসা হয়। মিগুয়েল ফিগুয়েরো বা মিগুয়েল ফেরেরা সে এখনো জয়েন করেনি। সেও হয়তো চলে আসবে ১-২ দিনের মধ্যে। কারণ মিগুয়েলকে নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে যে মিগুয়েলের কাছেও অফার এসছে। সেও হয়তো চলে যেতে পারে। বাট যখন খেলাটা শুরু হচ্ছে, অপারেশন স্টার্ট হয়ে যাচ্ছে তখন আমার মনে হয় এই সম্ভাবনা আর নেই। অস্কারের প্রিয় ছাত্র তো অস্কার ক্যান হ্যান্ডেল দিস সিচুয়েশন। তো মিগুয়েল, কেভিন এদের সবার সাথেই চুক্তি বাড়ানোর প্রক্রিয়া নিঃসন্দেহে ইস্টবেঙ্গল শুরু করছে বলে জানা যাচ্ছে। তো এটা তো হওয়া উচিতই। মানে এই টপ ক্লাস প্লেয়ারদেরকে যে ইস্টবেঙ্গল নিয়ে এসছে, কারো সাথে ১ বছরের একটা মরসুমের, কারো সাথে 1+1 চুক্তি রয়েছে। তো আমার মনে হয় মিগুয়েল, মোহাম্মদ রশিদ আ এবং কেভিন সিভেলে এদের সঙ্গে তো লং টার্ম চুক্তি করা উচিত। ২ বছর ৩ বছরের চুক্তি করা উচিত। তো আশা করি ইস্টবেঙ্গল কর্তারা সেটা করবেন। এরপরে যদি আসি আরেকটা প্রসঙ্গে স আ আইএফএ তারা বেটিং নিয়ে জর্জরিত। আ কলকাতা ফুটবল লিগে বেটিং নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এটা থেকে মুক্তি পেতে চায় আইএফএও। তারা এই বিষয়টা দেখছে। কলকাতা ময়দানে বেটিং ম্যাচ গড়াপেটা নতুন কিছু নয়। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই ২০২৫-২৬ সালে এসেও এগুলো যে বন্ধ করা যাচ্ছে না, উত্তরোত্তর আরো বাড়ছে, সেটা আখেরে কিন্তু ফুটবলের ক্ষতি করছে বলেই আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা জানাতে ভুলবেন না। আ এরই সঙ্গে বলব যে আইএসএল তো শুরু হতে চলেছে। আমরা আবারও ফুটবল নিয়ে আলোচনা করব। কারণ গত কয়েকদিন সত্যিই মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে একটাও ম্যাচ হচ্ছে না। কোথাও কোনো ফুটবল হচ্ছে না। আ দেশটার ফুটবলটা কি সত্যিই বন্ধ হয়ে যাবে? এই ধরনের আশঙ্কা আমাদের মনে প্রত্যেকেরই উঁকি দিচ্ছিল। তো যাই হোক অপারেশন যখন চালু হচ্ছে তো আপনারা বলবেন যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এই সিদ্ধান্ত আ বা অবশেষে আইএসএল এর বল গড়ানোটা কতটা সুখকর আপনাদের কাছে এই খবরটা পাওয়ার পরে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এই যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপ এটাকে ফিফা কিভাবে দেখবে? কারণ ফিফার রুলস এ কিন্তু এটা আ গঠিত অপরাধ রয়েছে। সে দেশ ব্যান খেয়ে যেতে পারে। তো আমার মনে হয় কল্যাণ চৌবেরা অন্তত সেই জায়গায় কিছুটা বোঝাতে পারবে ফিফা বা এএফসি কে। বুঝিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। তবে এই সবের মধ্যে কিন্তু শেষের দিকে দেখা গেল যখন থেকে মোটামুটি এই ইস্যুটা সলভ হতে শুরু করল, বারবারই তো জট পেকেছে আর জট খুলেছে। তখন থেকে কিন্তু কল্যাণ চৌবে কোথাও গিয়ে সাইড লাইনে চলে গিয়েছেন। তিনি একটু ব্যাকফুটে ছিলেন। তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল এমন একটা খবর রটেছিল। বাট শেষমেশ তিনি রয়েছেন এবং কোথাও আমার মনে হয় যে তাকে কিছুটা ইনভ্যালিড করার প্রক্রিয়াও শুরু হয়েছে। হয়তো তার তিনি হয়তো পদে আছেন বাট তার যে অপারেশন বা তার যে হোল্ডটা ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে দেখে। কারণ এইগুলোর মধ্যে খুব একটা পিকচারে তিনি ছিলেন না। বা তিনিও হয়তো গোটা পরিস্থিতি বুঝে তিনি একটু নিজেই একটু হয়তো ব্যাকফুটে চলে গিয়েছিলেন বা পেছনের সারিতে চলে গিয়েছিলেন যে, যাই হোক আমার দ্বারা হচ্ছে না যখন বাকিরা দেখুক। এবার কত দ্রুত কোনো একটি বাণিজ্যিক সংস্থাকে আনতে পারে এআইএফএফ সেটা একটা বড় দিক যে ১ সপ্তাহের মধ্যে টেন্ডার তারা দেয় কিনা এবং সেক্ষেত্রে এফএসডিএল নাকি অন্য কোনো নতুন কোনো সংস্থা আসে আ সেটাও খুবই দেখার ইচ্ছে রয়েছে। আমার তো এখনো মনে হয় যে এফএসডিএল উইল কাম এবং এই যে লং টার্ম চুক্তির কথা বলা হচ্ছে, এটা এফএসডিএল ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব বলেই তো আমার মনে হয় না। বাট হতেও পারে নতুন কোনো সংস্থা এগিয়ে আসলেও আসতে পারে। এবার এই ম্যাচগুলো কোথায় দেখাবে? এখনো পর্যন্ত তো ঠিক হয়নি কোথায় দেখাবে। তবে আ যেটা খুব সরলীকরণ সেটা হচ্ছে ডিডি স্পোর্টস এ বা দূরদর্শনে দেখাতে পারে এই ম্যাচগুলো। যেটাতে সরকার বলবে যে ঠিক আছে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। তো আমরা এই ম্যাচগুলো এখানে দেখাবো।
আই লিগও হয়তো তাই হতে পারে। সম্প্রচারটা হয়ে যেতে পারে সরকারি জায়গায় বা চ্যানেলে। সেক্ষেত্রে মিনিমাম হয়তো টাকা দিতে হবে বা দিতেই হবে না এমন কিছু ব্যবস্থা এক্ষেত্রে সরকার এগিয়ে আসবে। কারণ সরকার এক্ষেত্রে ইন্টারভেন করেছে। তো এর জন্য আমি তো বলব ক্রীড়ামন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হয় যে তারা শেষমেশ অন্তত জেগে উঠে খেলাটা চালু করার একটা ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল ইস্ট বেঙ্গলও। আ এবং আই লিগের টিমগুলো তারা কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টারের সঙ্গে, সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, বারবার দরবার করেছেন। তো শেষমেশ তাদের হস্তক্ষেপে জটিলতা কেটেছে, জট কেটেছে, আইএসএল শুরু হচ্ছে। তো লেটস সি, যার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা, এর মধ্যে যদি কেউ না খেলে, যদি কেউ এই শর্তগুলোতে রাজি না হয়, তারা যদি না খেলে, তাহলে তাকে আ obviously relegation এ যেতে হবে। তাকে বাদ দিয়ে দেওয়া হবে। relegation হবে তার। আদারওয়াইজ বাকিরা খেলবে। তো এখনো পর্যন্ত relegation এর কোনো বিষয় নেই। তবে সুপ্রিম কোর্টের কাছে এআইএফএফ দাবি করবে যাতে এবছরটা অন্তত relegation না হয়। পরের আ ইয়ার থেকে যাতে relegation টা হয় সেটা তারা আ দাবি জানাবে। ক্লাবগুলোর পক্ষ থেকে এই দাবি গিয়েছে বলে জানা যাচ্ছে। কারণ এই ডামাডোলের বাজারে ফুটবল অন্তত শুরু হচ্ছে, এটা বড় ব্যাপার। সেটাকে যাতে কনসিডার করা হয় সেটা দেখবে এআইএফএফ বলেছে। আর যদি দেখাই যায় সত্যি কেউ কোনো একটি টিম খেলছে না, আ তাহলে তো সে অটোমেটিক্যালি রেলিগেট হয়েই গেল। সেক্ষেত্রে ম্যাচ আরো কমে আসবে। তো আপাতত তো এই বিষয়। এবার দেখা যাক কত দ্রুত ইস্ট বেঙ্গল কোনো বিদেশিকে চয়ন করে এবং যে বিদেশিরা চলে গেল তাদের পরিবর্তে আ বেঙ্গালুরু বা গোয়া বা আ এই কেরালা ব্লাস্টার্স তারা কাদেরকে নেয়? নোয়া চলে গেছে, লুনা লোনে চলে গেছে অন্য দেশে। ওদিকে বোরা হেরেরা সে চলে গেছে। ইস্ট বেঙ্গলের হামিদ আহাদাদ চলে গেছে। তো এই সবার জন্য উইন্টার ট্রান্সফার উইন্ডোটা একটা বিগ অপরচুনিটি টু আ গ্র্যাব সাম অপরচুনিটি টু গ্র্যাব সাম প্লেয়ার। তো দেখা যাক কে কত দ্রুত প্লেয়ার তুলে নিতে পারে। তো তারপরে ডিপেন্ড করছে যে আইএসএল কি হতে চলেছে। এবার আইএসএলটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো টিম করেছে। তো চ্যাম্পিয়ন যদি না হতে পারে তাহলে কিন্তু সেটা ইস্ট বেঙ্গলের জন্য আ খুবই লজ্জার হবে এবং হতাশাজনক হবে। কারণ আ লাস্ট কয়েকটা টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত উঠে হেরে গেছে। তো এটা ইস্ট বেঙ্গলের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হতে চলেছে এবং আ ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হয়ে এবার অন্তত চ্যাম্পিয়ন হোক। এই কামনা রাখবো। আর এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরো ভিডিও আসবে। সো প্লিজ আ স্টে উইথ মি। আমাকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হাইপ দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।